সম্মানিত সুধীমণ্ডলী, আমি ডাক্তার আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগ, জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, এবং কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি প্লাটিনাম হসপিটাল, পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল, গ্রিন রোড। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো সিওপিডি উইথ বুলা। এখন আমরা যদি একটু বলি যে এই বুলাটা কি, বুলাটা হলো এয়ার ফিল্ড স্পেস ইন লাং প্যারেনকেমা। তাহলে এখন দুইটা কথা চলে আসলো, একটা হলো লাং প্যারেনকেমা আর একটা হলো লাংয়ের বাইরে। লাংয়ের বাইরে যদি হয় তাহলে সেটা কিন্তু যদি 1 সেন্টিমিটারের নিচে হয় তাহলে সেটাকে আমরা বলি ব্লেপ। আর লাংয়ের ভিতরে মানে প্যারেনকেমার মধ্যে যদি একটা বেলুন মানে বাতাসের বেলুন যেটা ফুসফুসের ভিতরে থাকে সেটা কিন্তু হলো বুলা, এবং বুলা সাধারণত 1 সেন্টিমিটারের বেশি হয়। তাহলে ব্লেপ হলো 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটারের নিচে, আর বুলা হলো 1 সেন্টিমিটারের উপরে। এবং কত বড় হইতে পারে বুলাটা? এই বুলাটা সাধারণত দেখা যায় জায়ান্ট বুলা যখন আমরা বলি তখন পুরা বুক তার এক পাশের মোর দেন 30% এরিয়া যদি দখল করে রাখে তাহলে সেটাকে আমরা বলি জায়ান্ট বুলা। এখন এই বুলা বা সিওপিডি, এবং আরেকটু কথা বলে রাখি যে প্রায় 80% ক্ষেত্রে এই বুলা কিন্তু সহযোগী হিসাবে থাকে সিওপিডি রোগের। আপনারা হয়তো সিওপিডিটার সাথে বেশি পরিচিত, কারণ পৃথিবীর প্রায় 5% লোক, টোটাল হিসাব করলে 5% লোক এই সিওপিডি রোগে আক্রান্ত। এবং টোটাল যদি আমরা 30 বছরের পরে হিসাব করি তাহলে প্রায় 12% মানে 12% লোক সারা পৃথিবীর 30 বছরের পরে এই সিওপিডি রোগে আক্রান্ত। এই জন্য আমি বললাম যে এই সাধারণত 80% ক্ষেত্রে এই বুলাটা এই সিওপিডির সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে আর 20% কীভাবে হয়? 20% কিছু জন্মগত কিছু ত্রুটি থাকে, সেগুলির কারণে এই 20% হইতে পারে। যেমন আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, বিভিন্ন ধরনের মারফান সিনড্রোম, এই ধরনের কিছু জন্মগত কিছু রোগ থাকে, জেনেটিক ডিজিজ যেগুলি বলি আমরা, জোগরেন সিনড্রোম, এহলাস ডানলস সিনড্রোম, এগুলি কারণেও জন্মগতভাবে কিছু হইতে পারে, যেটা বাকি 20%-এর মধ্যে পড়ে। আর 80% ক্ষেত্রে আমাদের সিওপিডির সাথে জড়িত। তাহলে এই যে বুলা, এই বুলা কিন্তু দেখা গেল যে পৃথিবীর বুলা এবং সিওপিডি মিলে যত ধরনের রোগের কারণে পৃথিবীতে লোক মারা যায় তার 3য় নম্বরে আছে হলো সিওপিডি উইথ বুলা। এই সারা পৃথিবীতে তার মৃত্যুর হার, তার মানে এতটা খারাপ একটা ডিজিজ এই সিওপিডি অ্যান্ড বুলা। এই জন্য আপনাদের সাথে একটু আমি শেয়ার করতে চাই আমার অভিজ্ঞতা এবং আমার এক্সপেরিয়েন্স, যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয়। তাহলে আমরা মোটামুটি বুলা বুঝলাম যে এয়ার ফিসি স্পেস ইন্টু লাং প্যারেনকেমা, এটাকে বলা হয় বুলা। এখন এই বুলা সবসময় সিওপিডি এবং এমফাইসিমেটাস যে লাং, এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই জন্য কেউ কেউ এটাকে বলা হয় এমফাইসিমেটাস বুলা বা বুলাস এমফাইসিমা। আপনি এই টার্মগুলি হয়তো দেখে থাকবেন বা শুনে থাকবেন। তাহলে এই বুলা কেন হয় এটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে আরেকটু সহজ হবে। প্রথম 2টা কারণ যদি আমরা বলি বুলার, সেটা হলো 1 নম্বর হলো স্মোকিং, আর 2 নম্বর কি? 2 নম্বর সেটা হলো আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, যেটা নাকি জন্মগত একটা ডিজিজ বা জেনেটিক ডিজিজ। এই 2টা কারণে মেইনলি এই বুলাটা ডেভেলপ করে। যখন স্মোকিংয়ের সাথে স্মোকিংয়ের কারণে ডেভেলপ করে তখন সব সময় এটা কিন্তু সিওপিডি বা এমফাইসিমাটার সাথে রিলেটেড হয়। আগে সিওপিডি চেঞ্জ হয়, তারপরে এমফাইসিমেটার চেঞ্জ হয়, তারপরে বুলায় ডেভেলপ করে। আর যেটা আলফা-1 অ্যান্টিট্রিপসিন, সেটা কিন্তু জন্মগতভাবেই সে একটা হয়তো 20 বছরের ছেলের মধ্যে আমরা বুলা পাচ্ছি, 40 বছরের অ্যাডাল্টের মধ্যে আমরা বুলা পাচ্ছি। তাহলে এই সিওপিডি এবং বুলা এটা কিন্তু সাধারণত 30-40-এর পরে ডেভেলপ করে, যেটা স্মোকিংয়ের কারণে হয়। এই বুলাটা কোথায় হয়? বুলাটা হয়, আমরা জানি শ্বাসনালীটা প্রথমে হইলো আমাদের বড় শ্বাসনালী, যেটাকে আমরা ট্রাকিয়া বলি। তারপরে আমরা বলি প্রিন্সিপাল ব্রঙ্কাস 2টা, তারপরে আমরা বলি লোবার ব্রঙ্কাস, ডান পাশে 3টা, বাম পাশে 2টা। এরপরে এরকম ছোট হইতে হইতে শ্বাসনালীটা ছোট হইতে হইতে টার্মিনাল ব্রঙ্কিউল, পরে রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপরে হইলো আপনার অ্যালভিউলাই বলি আমরা, লাস্ট প্রান্ত, যেখানে গিয়ে রক্তের সাথে কানেক্টেড হয়। আমাদের যে অক্সিজেন আমরা শ্বাসের সাথে নেই, সেই অক্সিজেনটা ওখানে গিয়ে রক্তে প্রবেশ করে, সেটাকে অ্যালভিউলাই বলি। এবং মূলত এই চেঞ্জটা, যেটা বুলার যে চেঞ্জটা হয়, সেটা কিন্তু সেই অ্যালভিউলার লেভেলে। একটা অ্যালভিউলার প্রথমে ডেস্ট্রয় হয়ে যায়, সে পরবর্তীতে আশেপাশের বুলাগুলি ডেস্ট্রয় করতে 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 এক সময় দেখা যায় অনেক বড় একটা একটা ফুটবলের মতো আপনি দেখবেন, যেটার ভিতরে শুধু বাতাস, যেখানে আশেপাশে লাং, কিন্তু ওখানে কোনো লাং টিস্যু দেখা যাচ্ছে না। এইটা হলো বুলার একটা মেকানিজম।
আচ্ছা, তাহলে ইন্ট্রাভেনাস ড্রাগ যারা নাকি আইবির মাধ্যমে ড্রাগটা নিচ্ছে তাদের কিভাবে হয়? আমরা জানি যে শ্বাসের সাথে যে আমরা স্মোকটা নিচ্ছি সেটা যেমন সরাসরি গিয়ে এক্সচেঞ্জ হচ্ছে আপনার ওই লাঙের অ্যালভিওলেতে, ইন্ট্রাভেনাস ড্রাগ যেটা নিচ্ছি সেইটাও কিন্তু আলটিমেটলি ঘুরে আমাদের ফুসফুসের মধ্যে গিয়েই সব কিছু এক্সচেঞ্জ হয়। এই জন্য ওই যে ওইটার পয়জনাস যে জিনিসটা ইন্ট্রাভেনাস ড্রাগের সেইটা কিন্তু আলটিমেটলি ওই লাঙের অ্যালভিওলেতে গিয়ে ওই লাঙের অ্যালভিওলেটাকে নষ্ট করে ফেলে। আর একটা কারণ যদি আমরা বলি, কোকেইন যারা সেবন করেন, যারা নাকি গাঁজা সেবন করেন, তাদেরও কিন্তু আপনার এই সিওপিডি এবং বুলা নিয়ে আমাদের কাছে আসে। আরেকটা জিনিস যেটা হলো যে আমরা আরেকটা যেটা পাই, আমরা তো ভাবি যে হয়তো নর্মাল স্মোকিং করি না, ইলেকট্রনিক সিগারেট খাই না, ইলেকট্রনিক সিগারেটও কিন্তু এই বুলার জন্য দায়ী। তার মানে ইলেকট্রনিক সিগারেটটাও আমাদের বুলা করে। আর কি কি হইতে পারে, যেমন যাদের কোভিড হয়েছে আগে 3-4 বছর আগে, তাদেরও আমরা ইদানিং ভুলা নিয়ে পাচ্ছি। কিছু কিছু নিউমোনিয়া আছে, যেমন নিউমোসিস্টিক কেরিনা জীবাণু দ্বারা যদি হয়, এগুলি কিন্তু তাদেরও কিন্তু বুলা ডেভেলপ করে। এই হলো মেইন কারণগুলি। যদি আমরা আপনাদের সহজে বোঝার জন্য আমি এটুকুই আলোচনা করলাম। এখন যখন ভুলা হয়ে গেল, তাহলে এখন আমরা এই ভুলাটাকে কিভাবে ডায়াগনোসিস করব? প্রথমে তো আমরা দেখবো যে রুগী আমাদের কাছে নিয়ে আসবে, কি নিয়ে আসবে? তার প্রথমেই কিন্তু তার শ্বাসকষ্ট। আগেরটা যেমন বলছিলাম কাশিটা মেইন, এখানে কিন্তু শ্বাসকষ্টটা মেইন। প্রত্যেকটা রুগী আমাদের শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে। দ্বিতীয় হইল কাশি। আগে আমরা যদি ব্রঙ্কাইটিসের কাশিটা চিন্তা করি, সে হইল কাশিটা থাকবে ফাউল স্মেলিং, দুর্গন্ধযুক্ত। আর এখানকার কাশিটা দুর্গন্ধযুক্ত হয় না, বাট আর্লি মর্নিংয়ে বেশি হয়, সকালের কাশিটা বেশি হয়, এবং তখন তার এই কাশির সাথে শ্বাসকষ্ট নিয়ে আসে। আবার যদি বুলাটা বড় হয়ে যায়, তখন কিন্তু এই বুলার বড় হওয়ার কারণে কিন্তু তার দেখা গেল যে আপনার বুকের ব্যথা নিয়েও আসতে পারে। আরও কী নিয়ে আসতে পারে, যদি বুলার কমপ্লিকেশনগুলি হয়, সেই কমপ্লিকেশনগুলি নিয়েও আমাদের কাছে আসতে পারে। যেমন তার যদি ওই রক্তের সাথে, কাশির সাথে রক্ত যায়, যদি তার নিউমোথোরাক্স হয়, তাহলে শ্বাসকষ্ট হঠাৎ করে বেড়ে যাবে। যেমন তার হয়তো 5 বছর 10 বছর যাবত শ্বাসকষ্ট আছে, কিন্তু সেটা বুলাটা বাস্ট হয়ে গেল বা ফেটে গেল, তখন কিন্তু তার বাতাসটা তখন লাংসের বাইরে হয়ে যায়। বাইরে হয়ে গেলে চেস্ট ওয়াল এবং লাংসের মাঝখানে বাতাসটা জমে যায়, যেটাকে আমরা নিউমোথোরাক্স বলি। এই নিউমোথোরাক্সের কারণেও কিন্তু তার হঠাৎ করে দেখা যাবে শ্বাসকষ্টটা বেড়ে গেল। তখন আসে রুগী এসে বলে, স্যার আমার তো 10 বছর যাবত শ্বাসকষ্ট, কিন্তু 5 দিন যাবত আমার শ্বাসকষ্টটা বেড়ে গেল। তখন আমরা কিন্তু চিন্তা করি যে তার হয়তো বুলা রাপচার হয়ে তার এই নিউমোথোরাক্স ডেভেলপ করাতে তার এরকম হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলি নিয়ে মোটামুটি আমাদের কাছে আসবে। তো আমাদের কাছে যখন আসে, তখন আমরা তাকে কিছু হিস্ট্রি নিলাম, যে সেই স্মোকার দীর্ঘদিন যাবত স্মোকিং করে। তারপরে কিছু এক্সামিনেশন করি। কি আমরা এক্সামিনেশন পাই? ব্রেথ সাউন্ড আমরা কম পাবো, ব্রেথ সাউন্ডটা কম পাবো, এবং তার যখন নাকি প্রং এক্সপ্রেশন, আমরা একটা টার্ম আছে, আমরা মেডিকেল টার্ম আমরা ইউজ করি, সেইটা পাবো। আবার যদি আপনার এক্সামিনেশনে আমরা যাই, সেই এক্সামিনেশনে দেখা যায় যে তার শেপটা, বুকের শেপটা উপরে নিচে বেড়ে যাবে। এটাকে আমরা ব্যারেল শেপ চেস্ট বলি, ব্যারেল শেপ চেস্ট পাইতে পারি। তারপরে আপনার যদি অনেক রোগী আমাদের কাছে হার্ট ফেলিউর নিয়ে আসে, সেখানে কার্ডিয়াক যদি আমরা এক্সামিনেশন করি, সেখানে কার্ডিয়াক ফাইন্ডিংসগুলি পাইতে পারি। তারপরে আর যেটা পাবো সেটা হলো, অনেক রুগী দেখা যায় যে দীর্ঘদিন যারা স্মোকার থাকে তাদের ক্লাবিং নিয়েও আমাদের কাছে আসতে পারে। তো এই জিনিসগুলি আমরা এক্সামিনেশন এবং হিস্ট্রি নিয়ে আমরা একটু আগালাম। এরপরে আসি আমরা ইনভেস্টিগেশন করে, আমরা একটা বুকের নর্মাল, আমাদের মেইন যে ইনভেস্টিগেশন, বুকের একটা চেস্ট এক্সরে পিএবিউ করলেই কিন্তু আমরা বুঝে যাই যে হ্যাঁ, দেখাই যাবে যে একটা জায়গার মধ্যে লাং টিস্যু নাই, সেখানে একটা গোলাকার একটা অবস্থা হয়ে রয়েছে, সেখানে একটা বুলার মতো দেখা যাচ্ছে। যখন আমরা বুলা পাইলাম, তখন কিন্তু আমরা একটা এইচআরসিটি করলে আমরা বুলাটা ডায়াগনোসিস করতে পারি যে কোথায় আছে, কিভাবে আছে, কতটুকু লাং জুড়ে আছে, সেটা আমরা বুঝে যাই। এখন বুলা ডায়াগনোসিস করে ফেললাম, আরও কিছু আছে, যেমন লাং ফাংশন টেস্টগুলি আমাদেরকে দেখে নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের ব্রঙ্কাইটিসের মতো এখানেও আমাদের যদি একটা এফওবি লাগে, সেটা আমাদের করে নিতে হবে। এগুলি করে নিয়ে যদি দেখি যে আমাদের অপোজিট লাংটা, যেই লাংটা এফেক্টেড না, সেইটা ভালো আছে, মোটামুটি সে অজ্ঞান টলারেট করতে পারবে অ্যানেস্থেসিয়া, তখন আমরা তাকে সব ধরনের ইনভেস্টিগেশন করে তার হার্টের অবস্থা, কিডনির অবস্থা, লিভারের অবস্থা দেখে তাকে সেটেল করে শ্বাসকষ্ট কমায় নিয়ে তারপরে কিন্তু আমরা চিন্তা করি যে এবার আমরা অপারেশন করবো। আচ্ছা, এখন এখানে কি অপারেশন করি আমরা? যে বুলা রুগী অপারেশনের আগে আমরা তাকে, যদি সিওপিডির পেশেন্ট হয়, তাহলে আমরা তাকে 2 ধরনের অপারেশন করি। একটা হলো
আগে ম্যানেজমেন্ট দিতে হবে। সিওপিডির ম্যানেজমেন্ট মেইনলি মেডিসিনের ম্যানেজমেন্ট। এখানে কি দেই আমরা? এখানে আমরা ব্রঙ্কোডাইলেটর দেই, এখানে অক্সিজেন থেরাপি দেই, স্টেরয়েড থেরাপি দেই। এখানে আপনার কখনো, কখনো আইসিইউ লাগে, আইসিইউতে সাপোর্ট লাগে, সেখানে আইসিইউ সাপোর্ট দিতে হবে। কখনো, কখনো আমরা অ্যান্টিবায়োটিক দেই। দেওয়ার পরে রুগীকে সেটেল করে তারপরে যদি তার সব কিছু ঠিক থাকে জিএফএড করি। জিএফএড করে যখন আমরা কাউন্সেলিং করে রুগীর সাথে যে আপনাকে এই বুলাটা যদি আমরা ফেলে দেই তাহলে আপনার হয়তো এই শ্বাসকষ্টটা অনেকাংশেই কমে যাবে। তখন আমরা তাকে অপারেশনের জন্য ফিট করে আমরা অপারেশনে নেই। কী অপারেশন করি আমরা এই বুলার ডিজিজ? প্রথমত অবস্থায় দেখা গেল যে না, বুলাটা একটা জায়গার মধ্যেই ছোট্ট একটা স্টাব নিয়ে আছে, বাকি বুলা একদিকে আর বাকি লাং ভালো আছে। তখন হয়তো শুধু আমরা একটা বুলেকটমি করে দিলেই আমাদের রুগীটা কিন্তু ভালো হয়ে যায়। কখন আমরা এই বুলার রুগীকে অপারেশন করব? মেইনলি দুইটা কারণে আমরা অপারেশন করব। একটা হইলো যে জায়ান্ট বুলা, যেটা নিয়ে 1/3 চেস্টের মধ্যে যদি বুলা থাকে, সেটা হলো জায়ান্ট বুলা যদি হয় তখন তাকে আমরা অপারেশন করব। আরেকটা হলো যে বুলা আছে আবার সাথে সাথে শ্বাসকষ্ট আছে, তখনও আমরা সিদ্ধান্ত যে না, তারা আমরা এই বুলেকটমিটা করলে তার হয়তো শ্বাসকষ্টটা অনেকাংশে রিলিফ হবে এই সব ক্ষেত্রে। আর যদি কোনো কমপ্লিকেশন নিয়ে আসে, যেমন দেখা গেল যে আমার সন্দেহ হচ্ছে যে বুলার সাথে তার ক্যান্সারও আছে, তার এই বুলাটা রাপচার হয়ে গেল, নিউমোথোরাক্স হইল, তখনও কিন্তু আমরা তার অপারেশন করে তার বুলেকটমি করে দিলে সে কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে এখন এই যে কী অপারেশন আমরা করব, আমরা তো নিয়ে গেলাম তাকে অপারেশন থিয়েটারে, ওপেন করলাম, ওপেন করে কখনো কখনো আমরা ভ্যাটসের মাধ্যমে ওপেন করি, কখনো আবার ছোট করে ইনসিশন দিয়ে আমরা ওপেন করি। ওপেন করে দেখলাম যে না, তার বুলাটা একটা জায়গায় জড়িত আছে, ওই অংশটুকু আমরা কেটে দিলে, বুলাটা ফেলে দিলেই কিন্তু সেই রুগী সুস্থ হয়ে যাবে। আরেকটা দেখা গেল যে না, ওই বুলাটা একটুখানি জায়গায় না, তার পুরা যে লোভ আমরা জানি, এই লোভের পুরাটা জুড়ে ফেলছে, নষ্ট করে ফেলছে পুরা লোভটাকে। তখন আমরা কিন্তু লোবেক্টমি করলেই কিন্তু আমরা ওই রুগী ভালো হয়ে যায়। এই যে বুলেকটমি আমি করলাম, বুলেকটমি করে দিয়ে কিন্তু আমরা রুগীদেরকে ছেড়ে আসি না। আমরা বুলেকটমি করে আমাদের আরেকটা টার্ম আছে, আপনারা শুনে থাকবেন, সার্জিক্যাল প্লুরোডিসিস করি। মানে আমাদের যে চেস্ট ওয়ালের মধ্যে যে প্লুরাটা থাকে সেটা সহ আমরা নিয়ে আসি। তাহলে অপারেশনটা হইল বুলেকটমি এবং সার্জিক্যাল প্লুরোডিসিস। আবার কখনো কখনো দেখা গেল পুরানো লোভ নষ্ট করে ফেললে আমরা লোবেক্টমিও করে ফেলি। এইভাবে আমরা অপারেশন করে দিলে এই রুগীগুলি কিন্তু ভালো থাকে। পরবর্তীতে তার হয়তো সিওপিডি যদি থাকে, যদি সিওপিডি রুগী অ্যাসোসিয়েটেড হয়, তাহলে হয়তো তার সিওপিডি কন্ট্রোলটা রাখতে পারলেই আমরা কিন্তু রুগীগুলি ভালো থাকে। এখন এটার প্রিভেনশন কি? প্রিভেনশন হলো যে প্রত্যেকটা জিনিসকে আপনাদের ইনহিবিট করতে হবে। যেমন আমরা স্মোকিং থেকে শুরু করে গাঁজা সেবন, কোকেন সেবন, ইন্ট্রাভেনাস ড্রাগ এডিক্টেড যারা, তাদেরকে যদি আমরা ওখান থেকে সরাইতে পারি তাহলে কিন্তু ভালো থাকবে। সময় মতো যদি আমরা আমাদের টিকাগুলি আছে, যেমন আমাদের ইনফ্লুয়েঞ্জার টিকা, নিউমোনিয়ার টিকা, কোভিডের টিকা, এই টিকাগুলি যেন আমরা ঠিক মতো দেই, বছরে একবার দিতে হয় অনেকগুলি, কোনোটা জীবনে একবার দিতে হয়, এগুলি যদি দেই এবং তার অ্যালার্জিক যেই জিনিসগুলি, যেই কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়, সেখান থেকে যদি আমরা দূরে রাখতে পারি রুগীকে, তাহলে রুগীরা কিন্তু মোটামুটি ভালো জীবন মেনটেন করতে পারে। আমাদের অ্যাসোসিয়েটেড বুলাটা শুধু রিমুভ করে দিলেই সে অনেকটা রিলিফ পেয়ে যাবে। বুলাটা কি করে, ভালো যে লাগের অংশটুকু আছে সেটাকে চাপ দিয়ে সেটাকে অকেজো করে রাখে। কিন্তু যখনই আমি বুলাটা সরাই ফেলবো তখনই কিন্তু সে ভালো যে লাংটুকু আছে সেই লাংটুকু কিন্তু এক্সপ্যান্ড করে দিবে। আবার কখনো কখনো দেখা যায় যে বুলেকটমিও করলাম, সাথে যে অংশটুকু আরও খারাপ আছে, এমফাইসিমেটাস চেঞ্জ আছে, সেই অংশটুকু যদি আমরা বুলার সাথে রিমুভ করি তাহলেও কিন্তু রুগী অনেকটা ভালো থাকে। এটাকে আমরা লাং ভলিউম রিডাকশন সার্জারি বলি, যে বুলা নাই কিন্তু তার এমফাইসিমেটাসের চেঞ্জের জন্য ওই অংশটুকু আমরা ফেলে দিই। কখনো কখনো আমরা বঙ্কোস্কোপির মাধ্যমে একটা বাল্ব বসাই দেই। সেই বাল্বটা বসানোর কারণেও কিন্তু অনেক সময় এমফাইসিমেটাস যে অংশটুকু সেটুকু কিন্তু অকেজো করে রাখলেও কিন্তু রুগী অনেক সময়তে ভালো ফিল করে এবং মোটামুটি শ্বাসকষ্ট ফ্রি থাকে। তো এই হলো মোটামুটি আমাদের প্রিভেনশন ট্রিটমেন্ট। এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের জানাবেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।